আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফাইন্যান্স সেকেন্ড পেপারের ইন্স্যুরেন্স সেগমেন্টের প্রথম অধ্যায় নিয়ে, অর্থাৎ আমরা কিন্তু এর আগে সব মিলে 9টি চ্যাপ্টার শেষ করেছি এবং লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম আমাদের কিন্তু সেখানে আমাদের যেই ব্যাংকিং পোর্শন সেটি শেষ হয়ে গিয়েছে এবং আজকে থেকে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিয়ে স্টার্ট করে দিব। আমাদের সব মিলে অ্যারাউন্ড 39 থেকে 40টার মতো ভিডিওস হবে যেখানে আমরা ইন্স্যুরেন্সের এই টপিকে বেসিক জিনিসপত্র শিখতে পারবো বা জানতে পারবো। তো চলো আমরা আমাদের ইন্স্যুরেন্সের প্রথম ক্লাসটি শুরু করে দিই। আজকে আমরা আলোচনা করবো মূলত প্রথম অধ্যায় ইন্স্যুরেন্সের, বা যেটি হচ্ছিল বইয়ের 10 নম্বর অধ্যায়, এবং অধ্যায়ের নাম হচ্ছিল বীমা সম্পর্কে মৌলিক ধারণা। আলোচ্য বিষয় হচ্ছিল বীমার ধারণা, সংজ্ঞা ও প্রয়োজনীয়তা। আচ্ছা, আমি বললাম 10 নম্বর অধ্যায়। আমি যখন পড়াচ্ছি এই সময় বা এই বছরের যে বইগুলো আছে সেইখানে 10 নম্বর অধ্যায় বীমা শুরু হয়েছে। হতে পারে আগামী বছরগুলোতে এই অধ্যায় আগিয়ে আসছে বা পিছিয়ে যাচ্ছে, এটা হতে পারে। বাট আমি যখন আজকে ক্লাসটি ভিডিও করছি বা এইবারের যেই আমাদের পুস্তকগুলো আছে সবগুলো বইয়ে, সেইখানে কিন্তু 10 থেকে এই বীমার অধ্যায় শুরু হচ্ছে। আচ্ছা, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছিল বীমার ধারণা, সংজ্ঞা ও প্রয়োজনীয়তা। এইটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা আগামী 3-4টা অধ্যায় এই অধ্যায় সহ আরও 3টি বা 4টি অধ্যায় পড়বো। সব মিলিয়ে 14 পর্যন্ত অধ্যায় আছে আমাদের বইয়ে। সো এই পর্যন্ত আমরা মূলত কিন্তু জানতে পারবো সব কিছুই বীমা রিলেটেড। এখন এইখানে আমরা ইনিশিয়ালি একটা বীমার বেসিক সম্পর্কে জানবো, দেন আস্তে আস্তে অগ্নি বীমা, তারপর হচ্ছিল নৌ বীমা, এই টপিকগুলো সম্পর্কে জানবো। তো আমাদের বীমা জিনিসটা কি ইন এ হোল আমাদের কিন্তু এইটা প্রপারলি জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা আগামীতে গিয়ে একটু কনফিউজ হতে পারি, কেন এটা এরকম হলো, কেন অগ্নি বীমা এটা হচ্ছে, কেন নৌ বীমা এটা হচ্ছে, বা কেন জীবন বীমা এরকম হচ্ছে। তো বন্ধুরা চলো আমরা শুরু করে দিই। বীমার ধারণা বা বীমার কি একটা গুরুত্বপূর্ণ টপিক, এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হওয়া খুবই ইম্পর্টেন্ট। দেখো, মানুষের সকল ঝুঁকির হাত থেকে আর্থিক নিষ্কৃতি প্রদানের লক্ষ্যে যে ব্যবস্থা গৃহীত হয় তাকে বীমা বলা হয়। সো মানুষকে সকল ঝুঁকির হাত থেকে নিষ্কৃতি, এইটার জন্য যে সিস্টেমটা আছে বা যে ব্যবস্থাটা গৃহীত করা হয় বা গ্রহণ করা হয় তাকে বীমা বলে। কিন্তু এইটা কিন্তু সংজ্ঞায় দিলে আমাদের পারফেক্ট সংজ্ঞা হবে না, বিকজ এইখানে জাস্ট বলা আছে বীমা জিনিসটা কি। বাট আমরা কিন্তু অনেক আগে বলেছিলাম যে একটা ভালো সংজ্ঞা হতে হবে, সেটি একটা ভালো সংজ্ঞা হবে যেখানে একটা বিষয়বস্তুর ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো ইনক্লুড করা থাকবে। দেখো এখানে দেখি, বীমা হলো এক ধরনের লিখিত চুক্তি। বুঝতে পারলাম, এটা এক প্রকার চুক্তি যেটা অবশ্যই লিখিত হবে, যেখানে বীমাপত্র গ্রহীতা নির্দিষ্ট, অর্থাৎ একটা পক্ষ বীমাপত্র গ্রহীতা বা বীমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে তার সম্ভাব্য ঝুঁকির ভার বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর অর্পণ করে। সো কি বোঝা যাচ্ছে দেখো, বীমা একটা, আমি একটু আমার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো একটু হাইলাইট করে ফেলি, একটা লিখিত চুক্তি যেখানে বীমা গ্রহীতা একটা পক্ষ একটা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সম্ভাব্য ঝুঁকির ভার আর একটা পক্ষ বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর অর্পণ করবে। তো কি হবে, একটা পক্ষ অন্য পক্ষের উপর তার যে সম্ভাব্যের ঝুঁকির হার সেটি অর্পণ করবে, এবং এইটা কি একটা লিখিত চুক্তি হবে। এবং এই যে একটা পক্ষ অন্য একটা পক্ষর যে ঝুঁকির ভারটা নিয়ে নেবে, এমনি নেবে না, ধর বাবা ছেলের মানে কোনো সম্পর্ক না, যে এখানে কোনো গিভ অ্যান্ড টেক নেই, জাস্ট ভাই তুমি আমার সন্তান, তোমার এই দায়িত্ব আমি নিয়ে নিলাম, এটা তো হবে না, তাই না? নিশ্চয়ই কিছু দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? প্রিমিয়াম দেওয়া লাগবে। এখন সবচেয়ে কনফিউজিং যে ব্যাপারটা আমার অনেক দিন পর্যন্ত হয়েছিল, আমি বারে ভুলে যাই, দুটি পক্ষ থাকে, একটা পক্ষ বীমাকারী, একটা পক্ষ বীমা গ্রহীতা। একটা পক্ষ হচ্ছিল যে গিয়ে বীমার সার্ভিসটা নেয়, আর একটা পক্ষ ছিল যে সার্ভিসটা প্রদান করে, অর্থাৎ বীমা কোম্পানি। কারণ আমি বারেবার কনফিউজ হয়ে যাই, ভাই কোনটাকে, বীমা গ্রহীতা কি সেই ব্যক্তি যে সার্ভিস নেয় নাকি যে প্রতিষ্ঠান যে সার্ভিসটা দেয়? দেখো আমি জাস্ট লিখে দেই, খুব ভালো মতো মাথায় রাখবা। একটা হচ্ছিল বীমাকারী, আচ্ছা কারি বানান রস্যিকার দীর্ঘিকার হবে, মোস্ট প্রবলি ভুল আছে এখানে, আমি আগেও বলেছি আমার বানানের স্কিল খুবই খারাপ, সো রয় দীর্ঘি হওয়ার কথা, আই ডোন্ট নো এখানে রস্যিকার আছে। আচ্ছা, বীমাকারী আর একটা হচ্ছিল বীমা গ্রহীতা। শোনো, মাথায় রাখতে হবে গ্রহীতা সেই ব্যক্তিটা যে বীমার সার্ভিসটা গ্রহণ করে। বীমার সার্ভিসটা আমি এটা তো কোনো লজিক্যাল কোনো অ্যান্সার না, বাট আমি মনে রাখছি, আমি কিভাবে মনে রাখতাম যে বীমা হচ্ছিল একটা সার্ভিস,
এই সার্ভিসটা কার কাছে আছে? বীমা কোম্পানির কাছে আছে। এটা কি আমার কাছে আছে? আমি একটা সাধারণ একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান, আমার কাছে কিন্তু নাই। আমি বীমা কোম্পানির কাছে গিয়ে বলি, ভাই এই যে প্রিমিয়াম দিচ্ছি, আপনি আপনার সার্ভিসটা আমাকে দেন, অর্থাৎ বীমাটা আমাকে দেন। বা এই বীমা বলতে আমি সার্ভিসটা মনে করতাম। সো এই যে গ্রহীতা, সেটা হচ্ছিল সেই ব্যক্তি। আচ্ছা, এটা আমরা লিখি সার্ভিস টেকার বা রিসিভার। সো যে এই বীমার সার্ভিসটা গ্রহণ করতো, ভাই তুমি বীমা সার্ভিস দাও, তুমি একটা বীমা কোম্পানি, আমাকে তোমার সার্ভিসটা দাও, আমি গ্রহণ করব। তো এই যে গ্রহণ করলাম, এটা হলো সার্ভিস রিসিভার। আর এটা কি? বীমাকারী। তাহলে কি হবে? সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ বীমার সেবাটা প্রদান করে। আশা করি এই গ্রহীতা ওয়ার্ড দিয়ে যে তোমরা যেভাবে মনে রাখবা, আশা করি আর ভুল হওয়ার কখনো কথা না। অনেকেরই হয় না, বাট আমার মতো কিছু স্টুডেন্ট ছিল যারা কম লেখাপড়া করতাম, এইভাবে উল্টাপাল্টা টেকনিক দিয়ে মনে রাখতাম। আচ্ছা, এবার আমরা কিছু বৈশিষ্ট্য দেখি। এটা হলো ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা। এটা কি করা হয় এখানে? আচ্ছা, আমি যদি আরেকটু ক্লিয়ার করে ব্যাপারটা শেষ করে নিই, তাহলে এখানে আসি যে বীমা জিনিসটা কি। বীমা হচ্ছে এই বীমাকারী আর বীমা গ্রহীতার মধ্যে একটা লিখিত চুক্তি হয়। কি লিখিত চুক্তি? চুক্তির মধ্যে বীমাকারী বলে বীমা গ্রহীতাকে, ভাই আপনার যে ঝুঁকিগুলো আছে, সেই ঝুঁকিগুলো আমি আমার কাঁধে নিয়ে নিলাম। যদি কখনো আপনার সমস্যায় পড়েন বা আপনি বিপদে পড়েন বা এটা সংগঠিত হয়ে যায়, আপনার আর্থিক ক্ষতি হয়, আমি তখন দায়ভার নিয়ে আপনাকে এই আর্থিক ক্ষতিটি পুষিয়ে দেওয়ার ট্রাই করব। আপনার একটা গাড়ি আছে 10 লক্ষ টাকার, একটা অ্যাক্সিডেন্টে এর 3 লক্ষ টাকার ক্ষতি হলো, আমি এই ক্ষতির দায়ভার নিজের কাছে নিয়ে আপনাকে আমি টাকা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু বীমাকারী কি ভাই সমাজসেভা করতে আসছে? এটা কিন্তু একটা ব্যবসায় প্রতিষ্ঠান, ব্যবসা করতে আসছে, মুনাফা অর্জন করতে। ওটা কি এমনি এমনি করবে? না। তখন বলবে বীমাকারী, ভাই বীমাকারী যখন বীমা গ্রহীতা করবে, ভাই আপনার ভাগ তো নিলাম, কিন্তু এগেনস্টে আমি কি পাবো? এগেনস্টে বীমা গ্রহীতা বীমাকারীকে প্রিমিয়াম দিবে। সো বীমা গ্রহীতা দুটি জিনিসই বীমাকারীকে দিবে, একবার দিবে তার ঝুঁকির ভার আর একবার দিবে প্রিমিয়াম। তো আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো বীমাটা কি, এবং সংজ্ঞা যদি এটা লেখো, আশা করি কখনো কোথাও কাটাকাটি করবে না, সঙ্গে ফুল নাম্বার পেয়ে যাবে। এবার কি? ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা অবস্থা। তো বীমা গ্রহীতা কি করে? তার ঝুঁকির ভার অন্য একটি ব্যক্তিকে দিয়ে দেয়। এর মানে কি এমন যে আমি হয়তো রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করলাম, আমার গাড়িতে গুতার লাগলো, এটা না লেগে ওই বীমা কোম্পানির গাড়িটা ভচকায় যাবে, এরকম হবে? এরকম কিন্তু কিছুই না। আমার গাড়িতেই ভচকাবে, আমার গাড়িতেই ভাঙবে, কিন্তু এই যে ক্ষতি হলো, ক্ষতির টাকাটি বীমাকারী প্রতিষ্ঠান দিয়ে দেবে। মানে তারা আমাকে আর্থিক প্রতিরক্ষা দিচ্ছে, এবং বীমা হলো একটা ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকি বন্টন হয়। কার মধ্যে ঝুঁকি বন্টন হয়? একাধিক ব্যক্তির মধ্যে এই ঝুঁকিটি বন্টন হয়ে যাবে। আমরা এই টপিকটি আরো তো প্রপারলি পরে করবো। জাস্ট আবার ধরে রাখো, এই বীমার যখন ঝুঁকিটা হয়, তখন একাধিক ব্যক্তির মধ্যে এটি বন্টন হয়ে যায়। আমরা এটা নিয়ে আগামীতে প্রপারলি পড়বো যে কিভাবে একটা বীমাকারী প্রতিষ্ঠান প্রায় কয়েক হাজার ব্যক্তির মধ্যে থেকে মানে কয়েক হাজার ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সার্ভিস প্রদান করে প্রিমিয়াম নেয়, এবং তাদের মধ্যে একটা ঝুঁকি ভাগ করে দেয়। এটা সম্পর্কে আমরা প্রপারলি পরে আগামীতে জানবো। মানুষের জীবন ও সম্পত্তির ঝুঁকি হলো এই বিষয়বস্তু। দেখো, ঝুঁকি কিন্তু দুই রকম হতে পারে, জীবনের উপরে অথবা মানুষের সম্পত্তির উপরে। এই দুইটার এগেইনস্টে কিন্তু বীমা দ্বারা এই যে একটা আর্থিক প্রতিরক্ষা করা যেতে পারে। প্রিমিয়ামের বিনিময়ে বীমা কোম্পানি জীবন ও সম্পত্তির ঝুঁকি বহন করে। কেন গ্রহণ করবে? প্রিমিয়াম পেয়ে থাকবে, এবং বীমাকৃত কারণে হানি বা ক্ষতি হলে বীমা কোম্পানি অর্থ প্রদান করে। এখন দেখো, আমি কি করলাম, আমি একটা গাড়ি ধরে নিচ্ছি। তো আস্তে আস্তে চাক্কাও দিয়ে নিই, একটা চাক্কায় যেহেতু উঁচা আছে, আচ্ছা ধরে নিই এটা গাড়ি হলো। হ্যাঁ, অনেকটা গাড়ি হয়ে গেছে। তো এই গাড়ি বীমা কোম্পানি করলো যে, ভাই এই গাড়ি যদি কখনো অ্যাক্সিডেন্ট করে, তাহলে আমি আপনার ক্ষতিপূরণ দিব। কিন্তু গাড়িতে আগুন ধরে গেল। এখন চুক্তিতে কি বলা ছিল যে আগুন ধরে গেলে নিব আমরা আপনার ক্ষতিপূরণ করে দিব? না, সেখানে বলা ছিল যে যদি অ্যাক্সিডেন্ট করে কোনো সমস্যা, তখন আমরা আপনার ক্ষতিপূরণ করবো। তো এটাকে বলা হচ্ছে বীমাকৃত কারণ, যে বীমা পত্রে কি কি কারণে ক্ষতি হলে বীমাকারী বীমা গ্রহীতাকে আর্থিক ক্ষতিপূরণ করবে, সেই বিষয়গুলো লেখা থাকবে। তো ওইগুলাই হচ্ছিল বীমাকৃত কারণ, এবং এর ফলে যদি কোনো ক্ষতি হয় বা সমস্যা হয়, তখনই বীমা কোম্পানি অর্থ প্রদানে বাধ্য থাকে। আশা করি বীমার ধরনের তোমাদের আর কোনো সমস্যা নেই। এইবার এইটার প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো, বা এর গুরুত্ব সম্পর্কে জানবো। এখন এই বীমার প্রয়োজনীয়তা গুরুত্ব কিন্তু এক এক পক্ষে এক এক প্রকার। মানুষের পক্ষে একরকম, সমাজের জন্য দেখলে অন্যভাবে ইফেক্ট করতেছে, বা একটা প্রতিষ্ঠানের জন্য ভিন্ন রকম। আমরা এখন প্রত্যেকটা পার্সপেক্টিভ থেকে জানবো। প্রথমে হচ্ছিল ব্যক্তিগত জীবনে বীমার গুরুত্ব। আর্থিক নিরাপত্তা। আমার একটা বাড়ি আছে, বাড়িতে মাঝে মধ্যে বাড়িতে আগুন লেগে যায়, আমার একটা ভয় আছে, ভাই যদি এই একটা বিল্ডিং আগুন লেগে যায়,
আমি সারা জীবন একটা চাকরিজীবী মানুষ, খুব জমি টমি আমার কিছু পৈতৃক সম্পত্তি ছিল, আমি কিছু জমি একটা বাড়ি করেছি। যদি আগুনে পড়ে যায় আমার একটা জমি, আমার কোনো সম্পদ থাকবে না, সবকিছু ঠাই হয়ে যাবে। এখন যদি হয়ে যায় আগুনটা জ্বলে, আমি কিভাবে কি করবো? আমার একটা নিরাপত্তা লাগবে। এই বীমার দ্বারাই কিন্তু এই নিরাপত্তা পাওয়া যায়। কারণ কি, বীমা কোম্পানিকে বললাম, ভাই যদি কখনো আমার বিল্ডিং আগুন লেগে যায়, যে ক্ষতি হবে আপনি ক্ষতিপূরণ করবেন। কোম্পানি বলবে ঠিক আছে ভাই, করে দিব, কোনো অসুবিধা নেই, খালি আমাদের প্রিমিয়াম দেন। আমরা প্রিমিয়াম দিলাম, তারা আমাদের এই ক্ষতি নিয়ে, মানে ক্ষতির দায়ভার নিয়ে নেবে। যদি কখনো আগুন ধরে আসলে বিল্ডিং এর ক্ষতি সাধিত হয়, তখন বীমা কোম্পানি সেই বীমাকারীকে অর্থ প্রদান করে দিবে, ক্ষতিপূরণ। তো এটা কিন্তু এক প্রকার আর্থিক নিরাপত্তা হচ্ছে, যে আমার ফাইন্যান্সিয়াল যে ক্ষতিটা হবে সেটার এগেনস্টে বীমাকারী বীমা প্রতিষ্ঠানকে আর্থিক নিরাপত্তা প্রদান করবে, বা আর্থিক যেই ক্ষতিপূরণ সেটি পূরণ করে, আর্থিক ক্ষতিপূরণটি করে দিবে। তো আমরা আর্থিক নিরাপত্তা বলতে পারলাম সঞ্চয় সৃষ্টি। আমরা যখন এই জীবন বীমা নিয়ে পড়বো, সেখানে আমরা 3 প্রকার বীমা সম্পর্কে পড়বো। এর মধ্যে একটা হচ্ছিল মেয়াদি বীমা। এই মেয়াদি বীমা কিভাবে, মেয়াদি বীমা, এই মেয়াদি বীমা কিভাবে মানুষের সঞ্চয় সৃষ্টি করতে হেল্প করে সেই সম্পর্কে আমরা তখন জানবো। মূলত এই এমন এক প্রকার বীমা যেখানে আমরা ইনিশিয়ালি টাকা দিতে পারবো, যদি এই সময়ের মধ্যে যেই ব্যক্তি বীমা করলো তার মৃত্যু হয়, তাহলে তার পরিবার টাকা পেয়ে যাবে বীমা দাবি, অথবা যদি সে বেঁচে থাকে তাহলে সে বীমার অর্থটি ফেরত পেয়ে যাবে। এক প্রকার এটা সঞ্চয়ের মতো সৃষ্টি হয়। ব্যাংকে যেভাবে আমরা সঞ্চয় জমা রাখি সেইভাবে বিনিয়োগের সুযোগ লাভ। মনে করো এটা চিন্তাই করো, এই যে মেয়াদি বীমা যে জমা রাখলাম, যদি এর মধ্যে বীমা গ্রহীতা ব্যক্তির মৃত্যু না হয়, তখন কিন্তু সে সেই টাকাটি ফেরত পাবে। এবং দেখা যায় অ্যামাউন্ট অনেক বড় হয়ে যায়, কারণ সে হয়তো 8 বছর 10 বছর বা 20 বছর ধরে অল্প করে বীমা প্রিমিয়াম দিয়েছিল, এবং সেটা যখন একত্রে আসলো একটা বড় পরিমাণ অ্যামাউন্ট হয়, এবং সেটা কিন্তু সে চাইলেই বিনিয়োগ করতে পারে বিভিন্ন সেক্টরে। বৃদ্ধ বয়সের অবলম্বন শুধুমাত্র এমন না যে ব্যক্তির সম্পত্তি হানি হলে বা জীবনের হানি হলেই মানুষ বীমা করবে এর জন্য, বাট এমনও করতে পারে যে বৃদ্ধ বয়সে গিয়ে আমার অবলম্বনের জন্য কিছু টাকা আমি জমাবো, ব্যাংকে যেরকম জমা রাখতে পারি, একইভাবে বীমার মাধ্যমে আমরা কিন্তু সেটি করতে পারি, যে আমার যখন চাকরি থাকবে না তখন আমরা এই বীমার অর্থ দিয়ে আমরা চলবো। তো এই বীমার মাধ্যমে কিন্তু একটা বৃদ্ধ বয়সের অবলম্বন সৃষ্টি করা পসিবল। মানসিক প্রশান্তি, একটা ব্যক্তি তার পরিবারে তার সন্তান আছে এবং তার ওয়াইফ আছে বা তার পরিবার আছে, একটা সে হচ্ছিল একমাত্র আর্নিং পার্সন, যেটা বাংলাদেশে বা আমাদের দেশে বেশিরভাগই হয়, যে একজন আর্নিং পার্সন থাকে, পাশে হাউস ওয়াইফ থাকে বা এবং সাথে তাদের সন্তান থাকে, বা এরকম হতে পারে যে ওয়াইফ হচ্ছিল হয়তো বা পিতা নেই, বা দুজনেই কাজ করে, হাজবেন্ড ওয়াইফ, বা সন্তানরা আছে। এখন যেরকম হোক না কেন, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে আর্নিং পার্সন একজন থাকে বেশিরভাগ পরিবারে। এখন যদি এই বিষয়টা এমন হয়ে থাকে, মানে তাদের চিন্তা কিন্তু আসবে মাথায় এটা, যে যদি আমার কিছু হয়, মানুষের মৃত্যু যখন তখন হতে পারে, যে কোনো সময় সে অ্যাক্সিডেন্ট করে একদম কাজ করার জন্য অক্ষম হয়ে যেতে পারে, হয়তো বা সারা জীবনের জন্য বিছানায় পড়ে যেতে পারে, যে আমি আর কাজ করতে হচ্ছে না বা কাজ করতে পারবে না, একটা অ্যাক্সিডেন্ট করে, এরকম হতেই পারে। এই অবস্থায় তার পরিবার কি করবে? সে যখন মাত্র আর্নিং পার্সন ছিল পরিবারের জন্য, তখন তার পরিবারের কি হবে? তো এই বিষয়টা কিন্তু সবসময় একটা মানুষকে তাড়া করে দেয়। বাট যখন সে জানবে যদি আমি তখন অসুস্থ হয়ে যাই, যার ফলে আমি কোনো ইনকাম করতে পারবো না, অথবা আমার যদি মৃত্যু হয়, এমন অবস্থায় একটা কোম্পানি আমার পরিবারকে এতদিন পর্যন্ত, হয়তো আমার মৃত্যুর পরে 15 বা 20 বছর পর্যন্ত প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যাবে। যখন আমি জানবো এটা হবে, তখন কিন্তু একটা মানসিক প্রশান্তি পাওয়া যাবে, কারণ আমি না থাকলেও আমার পরিবারের কোনো আর্থিক সমস্যা হবে না। তো এইটা কিন্তু একটা বিশাল বড় মানসিক প্রশান্তির ব্যাপার, বা এইটা কিভাবে সৃষ্টি হয়? শুধুমাত্র বীমার মাধ্যমে। তো এটা ছিল ব্যক্তিগত জীবনে বীমার গুরুত্ব, বা একটা বীমা একটা ব্যক্তিগত লাইফে কি কি ইম্প্যাক্ট রাখে। এবার দেখবো একটা ব্যবসার সম্প্রসারণে বীমার গুরুত্ব। দেখো, ঝুঁকিগত প্রতিবন্ধকতা বা ব্যবসার সম্প্রসারণ না বলে আমরা বলতে পারি ব্যবসার ক্ষেত্রে বীমার গুরুত্ব। জাস্ট আমরা কেটে দিই এটা, ব্যবসার সম্প্রসারণ না দিয়ে, বই আছে সম্প্রসারণ, বাট আমরা বলতে পারি ব্যবসায় বীমার গুরুত্ব। দেখো, ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস। একটা কোম্পানির মালিককে সবসময় এটা তাড়া করে বেড়ায় যে ভাই যদি কোম্পানিতে আগুন লেগে যায়, বা এই সমস্যা হয়, বা এই জিনিস নষ্ট হয়ে যায়, বিশাল মেশিন নষ্ট হয়ে গেলে আমি কি করবো? এক প্রকার ঝুঁকি থাকেই সবসময়। তো এইসব ঝুঁকি কিন্তু সে চাইলেই একটা বিমাপত্রের মাধ্যমে দূর করতে পারে, যে যদি কোম্পানিতে আগুন ধরে বিল্ডিংয়ের সমস্যা হয়, সে এই অর্থ বীমা কোম্পানির কাছ থেকে অর্থ পেয়ে যাবে, বীমাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে। বা এটা চিন্তা করলো, আজকে যদি আমার কোম্পানিতে কিছু হয়ে আমার শ্রমিকের কিছু হয়, মাঝে মধ্যে হয় না গার্মেন্টস যে বিভিন্ন শ্রমিকের মেশিনের জন্য হয়তো বা মেশিনারিজের জন্য হাত পা কেটে যায়, বা তারা আহত হয়, বা হতে পারে আগুন লেগে সমস্যা হতে পারে, যদি এরকম এইসবও কিন্তু শ্রমিকদের জন্য কিন্তু মালিকদের মাথায় থাকে, যদি ওদের কিছু হয় তখন আমাদের কি হবে? ওদের ক্ষতি হবে প্লাস আমাদেরও ক্ষতি হবে। কত আমার শ্রমিক যদি ও কিছু হয়, আজকে মারা যায় বা অসুস্থ হয়, তখন কিন্তু সে দায়ভার আমাকে নিতে হবে এবং আমার কোম্পানির জন্য ক্ষতি। তো এইসব কিন্তু চাইলে ইজিলি একটা বীমা পত্রের মাধ্যমে দূর করা যায়। বিনিয়োগের উৎসাহ সৃষ্টি।
বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ধারণা, ঝুঁকি হলে কি হবে ভাই? ঝুঁকি বলতে আমি ব্যবসাটি করবো, এটা কি লাভ হবে নাকি লস? এই ক্ষেত্রে এটা ঝুঁকি বলা যাবে না, কজ ব্যবসা লাভ লস হবে, এখানে বীমা করা যাবে না। আমরা পরবর্তীতে পড়বো যে কোন কোন বীমা, মানে কোন কোন ঝুঁকিকে বীমা করা যায়, কোন কোন ঝুঁকিকে বীমা করা যায় না। বাট অন্য আমি ব্যবসা করতে গেলে আমি একটা করলাম বিল্ডিং যেটা এখানে খাটলো না, তখন কি হবে? বা আমি হয়তো বা বিদেশে পণ্য সাপ্লাই করতেই করলাম, আমার পথে মধ্যে যদি এখন পণ্য নষ্ট হয়ে যায় বা জাহাজ ডুবে যায়, তখন কি হবে? এইসব যে বিভিন্ন চিন্তা আছে বা ঝুঁকি, এগুলো কিন্তু চাইলে বীমাপত্রের মাধ্যমে দূর করা যায়। বৈদেশিক ব্যবসায় উন্নয়ন, বৈদেশিক ব্যবসা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে কিভাবে জানো? নৌপথে বা নৌযানের মাধ্যমে। এখন এই নৌপথে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে পারে। এরকম একটা জাহাজ যখন ২-৩ মাস ধরে এক দেশ থেকে অন্য দেশে যায়, মাঝে কত ঝড়-ঝাপটা হয়, এত বিশাল বিশাল ঢেউ, জাহাজ ডুবতেই পারে বা প্রয়োজনে জাহাজ থেকে যে একটা কন্টেনার ফেলে দেওয়া লাগতে পারে। এগুলো সব সম্পর্কে আমরা সব কিন্তু নৌ বিমায় পড়বো। সো অমন অবস্থায় কিন্তু একটা বিশাল ঝুঁকি যে একটা কন্টেনারে একটা ব্যক্তির কয়েক কোটি টাকার সম্পত্তি বা কোনো পণ্য যেতে পারে। যদি কন্টেনারটা পড়ে যায় বা ফেলে দেওয়া হয় কোনো কারণে, জেটিসন বলা হয়, আমরা এ সম্পর্কে পড়বো। যদি করা হয় তখন তার তো বিশাল ক্ষতি হয়ে যাবে। এইটা থেকে কিভাবে রক্ষা পাবে? তো এইসব কিন্তু বীমার মাধ্যমে দূর করা পসিবল। সো এই বীমার মাধ্যমে কিন্তু বৈদেশিক বাণিজ্যে অনেক সম্প্রসারণ হয় এবং বা উন্নয়ন করানো সম্ভব এবং কর্মীদের প্রণোদনা সৃষ্টি। একটা কর্মী যখন জানবে আমার কোম্পানি আমাদের জীবনের উপর বীমা করছে, তারা যেরকম একটা পজিটিভ ভাইব পাবে, ঠিক একইভাবে যখন জানবে আমাদের কোম্পানি তাদের সকল অ্যাসেটের উপরে বীমা করে রেখেছে, যদি কখনো কোনো কোম্পানির ক্ষতি হয়, তারা বীমা করে বা বীমা পত্রের সাহায্যে বা বীমা দাবি থেকে সেই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বা সেই ক্ষতিটি পূরণ করে উঠতে পারবে। সো কিছু হলেও কোম্পানি অত ইজিলি বন্ধ হবে না। এগুলো কিন্তু এক কর্মীদের প্রণোদনা সৃষ্টি করে, যাচ্ছা আমরা এমন একটা কোম্পানিতে আছি যেখানে কোনো ক্ষতি হলো সেখান থেকে ইজিলি আমরা বের হয়ে আসতে পারবো। সো ওদের কিন্তু একটা ওয়ার্ক মোটিভ বাড়িয়ে দিবে। এবার আমরা দেখব অর্থনৈতিক গুরুত্ব বা ইকোনমিক কি গুরুত্ব আছে। সঞ্চয় বৃদ্ধি, ওই যে মেয়াদি আমি বীমাপত্রের কথা বলেছি, তো এই মেয়াদি বীমা দিয়ে কিন্তু মানুষ সঞ্চয় সৃষ্টি করতে পারে এবং এই সঞ্চয় কিন্তু একটা এরকম যখন হাজার হাজার ব্যক্তি করবে, একটা কিন্তু বড় পরিমাণ সঞ্চয় সৃষ্টি, এবং এর মধ্যে এই বীমার মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে একটা সঞ্চয়ের একটা যে মানে চিন্তাধারা সেটা সৃষ্টি হয়। মূলধন গঠন ও বিনিয়োগ, এই যে মানুষগুলো বীমা করছে, টাকাগুলো কোথায় যাচ্ছে? বীমা কোম্পানির কাছে। বীমা কোম্পানি কি টাকা রেখে দিচ্ছে যে আচ্ছা রেখে দেই, আমি হয়তো 500 জনের কাছ থেকে টাকা পেয়েছি, কত টাকা করে? 100 টাকা করে। কত হলো? 50,000 টাকা। এখন যদি এখান থেকে ধরে নিচ্ছি আমি 10 জন মারা গেল, মৃত্যুবরণ করলো, তো 10 জন হলে কত করে দেবো? আমি 1000 টাকা করে দিব। কত হলো? 10,000 টাকা। আমার কত টাকা লাভ হলো? 40,000। বা ধরে নিই 100 জনের মধ্যে, আচ্ছা 500 জন করেছিল তো উল্টা করেছি, আচ্ছা ধরে নিই আমি 100 জনের বীমা দাবি করলাম 500 টাকা করে। এখন এর মধ্যে 10 জন বা 20 জনের মৃত্যুবরণ হলো, কত টাকা করে দিল একজনকে? 10,000 করে। কত হলো টোটাল? 20,000, মানে 30,000 টাকা লাভ। যেভাবেই হোক তারা কি টাকা ফেলে রেখে দেয় এইভাবে? নিশ্চয়ই না। এরা কিন্তু বিভিন্ন জায়গাতে সেই টাকা ইনভেস্ট করে বীমা কোম্পানি, এবং তোমরা দেখবা অর্থায়নের একটা সেগমেন্ট কিন্তু বীমা কোম্পানিগুলো, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু লোন দিয়ে থাকে প্রয়োজনে। তো এই যে তারা মানুষের কাছ থেকে মূলধন নিয়ে গঠন করছে এবং সেটা কিন্তু বিনিয়োগ করছে, এটা কিন্তু এক প্রকার ইনভেস্টমেন্ট। আবার এই যে মেয়াদি বীমাপত্র আছে, ওই বিভিন্ন বীমাপত্র যেখান থেকে মানুষ একটা সময় বিপুল পরিমাণ অর্থ পায়, সেটা কিন্তু তারা চাইলে ব্যক্তিগত অবস্থান থেকে বিনিয়োগ করতে পারে। তো মূলধন গঠন হয় এবং বিনিয়োগ সৃষ্টি করা যায়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এই যে কতগুলা আমাদের যদি বাংলাদেশে দেখি, আমাদের ইকোনমিতে কতগুলা বীমা কোম্পানি আছে, এইগুলার কতগুলা শাখা আছে এবং এখানে হাজার হাজার মানুষ চাকরি করে। যত বীমা কোম্পানি সৃষ্টি হবে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। সরকার রাজস্ব বৃদ্ধি, এই যে বীমা কোম্পানিগুলো কিন্তু কখনোই লস করে না, বেশিরভাগ ক্ষেত্রে লাভ করে থাকে। একটা ব্যবসা তো লাভ করবেই, খুব স্বাভাবিক। তো যখন লাভ করলে কিন্তু ওদেরকে সরকারকে ট্যাক্স দেওয়া লাগে। সো আলটিমেটলি সরকার রাজস্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। যখন বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করা হয় তখন প্রত্যেকটা পণ্যের জন্য কিন্তু বীমা করা বাধ্যতামূলক। তো এই যে বীমা যে করছে মানুষ, এই বীমার যে টাকাটা, এটা কিন্তু যে আমদানি করছে তাকে প্রদান করতে হয়, যত খরচপাতি সহ, এবং বীমার যে প্রিমিয়াম এইটাও কিন্তু দিবে এই আমদানিকারক। সো দেখো আমি একটা পণ্য পাঠাতে আমি সব মিলে পণ্য পাঠাচ্ছি, সব মিলায় ধরে নেই 50,000 টাকার, এবং এই 50,000 টাকার পণ্য পাঠাতে মনে করো আমি 700 টাকার বীমা করলাম, আমি কিন্তু আমদানিকারকের কাছ থেকে 50,700 টাকায় নিব।
সো এই যে একটা বিমার টাকা আসছে, এর ফলে কিন্তু অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে। রপ্তানি করতে গিয়ে আমার কিন্তু আয় বেড়ে যাচ্ছে। সো এর ফলে কিন্তু ইকোনমির পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, এবং সর্বশেষ দেখবো আমরা সামাজিক গুরুত্ব। সামাজিক শশী প্রতিষ্ঠা। 10টা পরিবার আছে, 10টা পরিবার এক সমাজে, ধরে নিচ্ছি সব মিলে 10টা পরিবার, 10 পরিবারে একজন করে ইনকাম করে, কোথাও বাবা কোথাও মা। এখন এদের সবার চিন্তা, যদি তারা কিছু দের হয়ে যায়, তারা মৃত্যুবরণ করে বা কোনো কাজ করতে অক্ষম হয়ে পড়ে, তখন পরিবারে কি হবে? সবাই যখন জানবে ভাই আমাদের বীমা করা আছে, আমাদের যদি অসুস্থ হয়ে পড়ি অথবা যদি আমরা মৃত্যুবরণ করি, আমাদের পরিবারকে একটা কোম্পানি এসে প্রতি মাসে মাসে টাকা দিয়ে যাবে। সো ওভারঅল কিন্তু সবাই একটা মেন্টালি স্যাটিসফাইড থাকবে বা শান্তি থাকবে, এবং এর ফলে কিন্তু ওভারঅল একটা সামাজিক শান্তি প্রতিষ্ঠা হবে। নাগরিকের সচেতনতা বৃদ্ধি। এই যে বীমা কোম্পানি যখন বীমাগুলো করে, তারা কিন্তু এমন না আচ্ছা ভাই আপনার বিল্ডিং আগুন লাগলে আমরা আপনাদের সাহায্য করবো, বীমা কোম্পানি কিন্তু এখানে থেকে যায় না। তখন বাড়িওয়ালাকে বলে ভাই এটা তো তুলবো, কিন্তু এর আগে আপনি আগে দেখেন আপনার সবগুলা লাইন ঠিক আছে কিনা, কোনো মানে লাইনের মানে লুজ আছে কিনা, শুধু দেখেন সব ঠিকঠাক করেন। আপনার বিল্ডিংয়ে আগুন ধরলে যেন নিভানো যায় সাথে সাথে সেই ব্যবস্থা গ্রহণ করেন। তো এরকম কিন্তু অনেক কিছু স্টেপ বা কিন্তু জিনিসগুলো কিন্তু একটা বীমা কোম্পানি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে করতে বাধ্য করে, যে ভাই এইগুলো করেন আপনার সুবিধা হবে। একটা মানুষ জীবন বীমা করতে গেল, তাই কিন্তু করে দেয় ভাই আপনি এই কাজগুলো করতে পারবেন না। আপনি যদি কখনো আমরা দেখি আপনারা হচ্ছিল মদ পান করছেন বা কোনো নেশা জাতীয় জিনিসপত্র নিচ্ছেন, আমরা কিন্তু জানতে পারি, আমরা কিন্তু আপনার এই বীমার চুক্তি বাতিল করে দিব, বলে দিতে পারে এরকম। তা আপনার অসুস্থ আছে, আপনার ডায়াবেটিস আছে, আপনি বেশ এই ওষুধ খেয়ে কি করবেন বা ডাক্তারের কাছে যাবেন। তখন কিন্তু বীমা কোম্পানি একটা মানুষকে বাধ্য করে পজিটিভলি কাজগুলো করার জন্য বা ভালো দিকে থাকার জন্য। ওভারঅল নাগরিকদের কিন্তু সচেতনতা নিজেরা না চাইলে তাদেরকে পুশ করে এই কাজগুলো করানো হয়, আলটিমেটলি সচেতনতা বৃদ্ধি পায় এবং বেকার সমস্যার সমাধান। একটু আগে বললাম যে বীমা কোম্পানিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কাজ করে, এর ফলে কিন্তু বেকার সমস্যার সমাধান হয়ে থাকে। তো বন্ধুরা এই ছিল বীমা কি এবং বীমার প্রয়োজনীয়তা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এখানে যদি কখনো কোনো প্রশ্ন আসে তোমাদের কখনো কোনো অসুবিধা হবে না। বন্ধুরা এই ক্লাসে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।